৮ আগস্ট দীর্ঘ ৩৬ দিনের রক্তাক্ত অভ্যুত্থানের উপরে ভর করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব নেন ৮৪ বছর বয়সী শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে তিনি ছিলেন প্যারিস অলিম্পিকের অন্যতম গুরুত্বপূর্ণ অতিথি। ফ্রান্স সরকারের আমন্ত্রণে তিনি প্যারিসে অবস্থান করে তার সামাজিক ব্যবসার মডেল অলিম্পিকে অ্যাপ্লাই করছিলেন। এর মধ্যে বাংলাদেশ থেকে ছাত্র প্রতিনিধিরা তার সাথে যোগাযোগ করলে তিনি ক্ষমতা গ্রহণের জন্য রাজি হন। ক্ষমতা গ্রহণের অফার ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আগেও একবার পেয়েছিলেন। ১/১১-র সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার তার বাসায় গিয়ে ২ ঘন্টা বসেছিল, কিন্তু তিনি ক্ষমতা নেননি। এটি তার জীবনের একটা বড় ভুল ছিল। তার থেকে বড় ভুল ছিল তিনি ১/১১-র সময় একটা রাজনৈতিক দল তৈরি করতে চেয়েছিলেন। অবশ্য পরে তিনি দল তৈরির সিদ্ধান্ত থেকে সরে আসেন। তবে সেই ভুলের জন্য তাকে আওয়ামী আমলে অজস্র মামলায় অভিযুক্ত করা হয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইউনূসের ব্যাপক সুনাম সবসময়ই শেখ হাসিনার হিংসার প্রধানতম কারণ ছিল। কতটা হিংসা থাকলে মামলায় হাজিরার দিন আদালতের লিফট পর্যন্ত বন্ধ করে রাখত হাসিনা সরকার, যেন সিঁড়ি বেয়ে ৮ তলায় উঠে মামলার হাজিরা দিতে হয় মোহাম্মদ ইউনূসকে। হাসিনা মনে প্রাণে বিশ্বাস করত তার স্বৈরতন্ত্রের জন্য অন্যতম থ্রেট ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী এক প্রকারের বাধ্য হয়েই ক্ষমতা গ্রহণের সিদ্ধান্ত নেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। কূটনীতিতে আগে থেকেই মোহাম্মদ ইউনূসের ভালো দখল ছিল, বিশেষ করে পশ্চিমা লবি ও ইউএস ডেমোক্রেট দলের সাথে তার পুরনো ঘনিষ্ঠতা। ইউরোপীয় বলয়ের সাথে দীর্ঘদিন এক টেবিলে কাজ করেছেন তিনি। মালয়েশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাতের সরকার প্রধানের সাথে ইউনূসের ব্যক্তিগত সম্পর্ক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে ভালো ভূমিকা রেখেছে। ইউনূস ক্ষমতায় এসেই আরব আমিরাতে জুলাই আন্দোলনে আটক থাকা বাংলাদেশিদের একটা ফোন করেই কারামুক্তির ব্যবস্থা করেন। ৮ আগস্ট ক্ষমতা গ্রহণের পর ৪ অক্টোবর মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসেন। এই সফরেই কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিন ধরে যেসব সমস্যা ছিল সেগুলোর সমাধান হয়। ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন। সেখানে তিনি ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পান। বিশেষ করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক ছিল বিরল কূটনৈতিক তৎপরতা। এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে স্টেজ শেয়ার করে মাহফুজ আলমকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আরও একটা কূটনৈতিক চাল দেন ইউনূস। এরপর জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর, ইউনূসের চীন সফর। চীন সফরে 7 সিস্টার্স নিয়ে মন্তব্য, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক, রাখাইনে মানবিক করিডোর ইস্যু আর চট্টগ্রাম বন্দর ইস্যু, ইউনূসের তুরস্কের সাথে সামরিক চুক্তি, কূটনীতির বিরাট সব ঘটনা। অন্যদিকে শেখ হাসিনার আশ্রয়দাতা নরেন্দ্র মোদীর সাথে বৈঠক আন্তর্জাতিক কূটনৈতিক সাফল্যের প্রতীক। সেখানে তিনি স্পষ্টভাবে হাসিনাকে ফেরত চেয়েছেন, কথা বলেছেন তিস্তা সহ অভিন্ন নদীর পানি নিয়ে। এই বৈঠকে ভারতও বুঝতে পেরেছে ইউনূসকে উপেক্ষা করার সুযোগ নেই। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে তারা ঢাকার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায়। জাতিসংঘ মহাসচিবের উখিয়া ক্যাম্প পরিদর্শনের পরপরই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রাখাইনে মানবিক করিডোর ইস্যু সামনে আনেন। পরে অবশ্য তিনি বিবৃতি দিয়ে করিডোর ইস্যুতে সিদ্ধান্ত হয়নি বলে জানান। কিন্তু এই করিডোর ইস্যু আসলো কি করে? মূলত ইউনূস সরকার ভারত ও মিয়ানমারকে চাপে রাখতে, সেই সাথে দেশের অভ্যন্তর ও আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা ইস্যুকে চাঙ্গা রাখতে এই কন্ট্রোভার্সি ইস্যু সামনে নিয়ে আসেন বলে ধারণা করা হয়। এবং এর ফলও মেলে। মিয়ানমার, যারা রোহিঙ্গাদের কখনো তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না, তারা প্রায় ২ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে অফিসিয়াল স্বীকৃতি জানায়। রোহিঙ্গা ফেরানো যাক আর না যাক, এটাই ইউনূসের একটা সেরা অর্জন। বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া নিয়ে দেশের অভ্যন্তরে সৃষ্টি হয়েছে তুমুল বিতর্ক। অনেকে বলছেন আমেরিকান কোম্পানির কাছে ইউনূস চট্টগ্রাম পোর্ট বিক্রি করে দিয়েছেন, তাই চীন নাকি খুব মনক্ষুণ্ণ ইউনূসের উপর। আসলে কূটনৈতিক চালটা কিন্তু ভিন্ন। একটু ঘাটাঘাটি করে দেখা গেল নতুন করে যে বিনিয়োগ পোর্ট অথরিটি অফ সিঙ্গাপুর করতে আগ্রহী,
সেই বে টার্মিনাল নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই। দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড বে টার্মিনালে অন্য একটি টার্মিনাল নির্মাণের বিনিয়োগ করতে যাচ্ছে, সেটি নিয়েও কোনো কথা নেই। ডেনমার্কের এপিমুলার যে লালদিয়ায় টার্মিনালে বিনিয়োগ করতে যাচ্ছে, সেটি নিয়েও সবাই চুপচাপ। শোরগোল শুরু হয় নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল নিয়ে। এটি চিটাগাং পোর্টে সবচেয়ে বড় টার্মিনাল, কিন্তু এটি সমগ্র পোর্ট নয়, বরং কয়েকটি টার্মিনালের মধ্যে একটি মাত্র। এই নিউ মেরিন টার্মিনাল এতদিন কিভাবে চলেছে জানেন? দেশীয় প্রতিষ্ঠান দিয়ে। এই দেশি প্রতিষ্ঠান হলো সাইফ পাওয়ারটেক। সাইফ পাওয়ারটেকের লুটপাট বন্ধ হচ্ছে, এ কারণে অনেকের কষ্টে বুক ফেটে যাচ্ছে। বিএনপি আমলের ঘটনা, জাপানের সুমিতমো কর্পোরেশনের কাছ থেকে 4টি রেল মাউন্টেড কি গ্যান্ট্রি ক্রেন সংগ্রহ করেছিল চিটাগাং পোর্ট অথরিটি। সেগুলোর পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের স্থায়ী এজেন্ট ছিল সাইফ পাওয়ারটেক। এর মধ্য দিয়েই সাইফ পাওয়ারটেকের চিটাগাং পোর্ট খেয়ে ফেলার মিশন শুরু হয়েছিল। এরকম প্রতিষ্ঠানকে বাদ দিলে আর কি কোনো দেশি প্রতিষ্ঠান আছে? আছে কি নাই সেই প্রশ্ন পড়ে। পোর্টে বিদেশি জাহাজ আসতে পারবে, বিদেশি পণ্য আসতে পারবে, কিন্তু বন্দরে কার্গো হ্যান্ডেলিং বিদেশি প্রতিষ্ঠান করতে গেলেই শুনতে হবে গেল গেল বেচে দিল বেচে দিল। কারণ একটাই, বিদেশি প্রতিষ্ঠানে রাজনৈতিক চাঁদাবাজি এবং শ্রমিকদের গুন্ডামি চলবে না। তুরস্কের সাথে সামরিক চুক্তি, এখানে এক বিরাট খেলা চলছে। পাক ভারত যুদ্ধে তুরস্ক খোলামেলাভাবে পাকিস্তানকে সমর্থন করেছে, দিয়েছে অস্ত্র সহায়তাও। তাই ভারত তুরস্ককে শায়েস্তা করতে তুর্কিদের চিরশত্রু গ্রিসকে দূরপাল্লার ব্রাহ্মস মিসাইল দিচ্ছে। বিপরীতে তুরস্ক ভারতের প্রতিবেশী ও পেটের মধ্যে থাকা বাংলাদেশকে শুধু মিসাইল আর অস্ত্রই দিচ্ছে না, পুরো প্রযুক্তি তুলে দিচ্ছে। অর্থাৎ তুর্কি ড্রোন, মিসাইল এখন বাংলাদেশি উৎপাদন হবে। যশোর হতে পারে এই অস্ত্র তৈরির কারখানা। এখানে লাভবান হবে বাংলাদেশ, সামরিক ও প্রযুক্তি দুই দিক থেকে। এছাড়া চীনের জেটেন্সি যুদ্ধবিমান সংযোজন করে বাংলাদেশের সামরিক বাহিনী অনন্য উচ্চতায় চলে যাবে, যা ইউনূসেরই অবদান। এত সব কূটনৈতিক সফলতার মাঝেও দেশীয় অস্থিতিশীল পরিস্থিতি ইউনূসকে সব থেকে বেশি ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সংস্কারকে পেছনে ফেলে দেশে তৈরি হয়েছে মব, খুন, চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অরাজকতা। আন্তর্জাতিক এত সফলতার পরেও দেশীয় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হতে না পারায় সংবিধান সংস্কার সহ গণহত্যাকারীদের বিচার বিলম্বিত হচ্ছে। রাজনৈতিক অস্থিরতার কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা ইউনূসের উপর ভরসা থাকার পরেও বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। দলীয় লেজুর ভিত্তিক ও প্রশাসনের অসহযোগিতার কারণে এনবিআর সংস্কার, ব্যাংক খাত সংস্কার তথা সার্বিক অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো সম্ভব হয়নি। সর্বোপরি সংস্কার ও বিচারের যে লক্ষ্যমাত্রা নিয়ে ইউনূস সরকার গঠিত হয়েছিল, তা আন্তর্জাতিকভাবে সফল হলেও স্বদেশী নোংরা রাজনীতির কারণে তা আজ ব্যর্থ হয়েছে। তো ভবিষ্যতে ইউনূস সরকার কি পদক্ষেপ নেওয়া উচিত এবং সে পিছনে কি পদক্ষেপ নিয়ে ভুল করেছে, সেই সম্পর্কিত মতামত কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।